এসএসসি পয়েমে 10 আউট অফ 10 পেতে হলে তোমাকে অবশ্যই ওই পয়েমটা বুঝতে হবে এবং তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ওই পয়েম থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে সলভ করা। আমার এই ক্লাসটি করে তুমি সলভ করতে পারবে, সাথে আরেকটি কাজ তুমি করতে হবে, সেটা হলো ক্লাসের পড়াটা ক্লাসে মনোযোগ দিয়ে শেষ করে ফেলতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা এই ক্লাসটি দেখছো সবাই সাথে সাথে শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে ফ্রি পিডিএফ পাবে। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা চলে যাচ্ছি আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা পয়েমে, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। খেয়াল করে দেখো এখানে উডস বলতে কাকে বুঝিয়েছে, খেয়াল করে দেখো একটা জঙ্গল বা বনকে বুঝাচ্ছে। দেখো স্টপিং মানে হচ্ছে থেমে গেল বা থেমে গিয়েছে। এইখানে দেখো এই যে বন বা জঙ্গল, এই উডস বলতে একেই বুঝিয়েছে। এরপরে খেয়াল করে দেখো আ স্নোই ইভিনিং, একটা তুষারস্নাত সন্ধ্যা, একটা তুষারস্নাত সন্ধ্যায় স্টপ করেছে কোথায়? একটা উডসে বা জঙ্গলে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই কবিতাটা আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। সো তোমাদেরকে আমি সবার শুরুতে যেটা জানাতে চাই এই কবিতার পয়েট সম্পর্কে, এবং ওনার একটা বিখ্যাত লাইন রয়েছে। এই বিখ্যাত লাইনটা এই কবিতা রয়েছে। খেয়াল করে দেখো, আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যে কোন বিখ্যাত লাইনটা রয়েছে এই কবিতায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তুমি দেখলেই বুঝতে পারবা এইখানে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। খুবই খুবই সাড়া জাগানো একটা সেন্টেন্স এটা। এই বাক্যটা শুনে তুমি নিজেই এনার্জেটিক হতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই কবিতাটি আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং এইখান থেকে 10 আউট অফ 10 পাওয়ার জন্য যে প্রশ্ন সলভ করতে হবে সেগুলো আমরা মনোযোগ দিয়ে সলভ করব। সো আমি একটু নিয়ে যাচ্ছি তোমাদেরকে একেবারে শুরুতেই। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একবারে শুরুতেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সো তোমরা অলরেডি মনের মধ্যে তোমরা চিত্রায়িত করে ফেলেছো যে আসলে এখানে কি বুঝিয়েছে। স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং মানে হচ্ছে তুষারস্নাত সন্ধ্যায় কি করছি, এই যে একটা জঙ্গলে থেমে গিয়েছি, তাই না? সো রবার্ট ফ্রস্ট ওনার বিখ্যাত এই কবিতাটি আমরা বোঝার চেষ্টা করব। সো রবার্ট ফ্রস্ট এই প্রথম লাইনে কবিতাটি কি লিখেছেন, হুজ উডস দিজ আর, যে এই জঙ্গলগুলো বা এই বনগুলো কার, আই থিঙ্ক আমি মনে করি, আই নো আমি জানি। আমরা বলি না আই থিঙ্ক আই নো, আমার মনে হয় আমি জানি। সো এখানে বলেছে যে এই জঙ্গলগুলা কার, হুজ উডস দিজ আর, এই জঙ্গলগুলো বা এই বনগুলো কার, আই থিঙ্ক আই নো, আমার মনে হয় আমি জানি। ঠিক আছে, এর বলেছে হিজ হাউস ইন দ্য ভিলেজ, তার যে বাড়ি, হ্যাঁ তার যে বাড়ি, ইজ ইন দ্য ভিলেজ, গ্রামে। তার মানে তার বাড়ি কোথায়? গ্রামে। দো মানে যদিও। তার মানে প্রথম লাইনে তিনি বলেছেন যে হুজ উডস দিজ আর, এই জঙ্গলগুলো কার, আই থিঙ্ক আমার মনে হয় আমি জানি। এরপরে বলেছে যদিও তার বাড়ি হচ্ছে গ্রামে। এরপর বলেছে হি উইল নট সি মি, তিনি আমাকে দেখবেন না। স্টপিং হিয়ার, এই যে আমি এখানে দেখো এই যে স্টপ করে বসে আছি, তিনি জাস্ট চিত্রায়িত করছেন যে তিনি আমাকে দেখবেন না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, যে টু ওয়াচ দেখতে, আমি যে স্টপ করেছি, আমি যে এখানে স্টপ হয়ে আছি, টু ওয়াচ দেখতে, হিজ উডস তার জঙ্গলগুলো, ফিল আপ উইথ স্নো, যেই জঙ্গলটা দেখো এই যে জঙ্গলটা হচ্ছে কি, ফিল আপ উইথ স্নো মানে হচ্ছে তুষারে আবৃত, তুষারে আবৃত। তার মানে প্রথম যে স্ট্যান্ডায় কবি এখানে বলেছেন যে আমার মনে হয় আমি জানি এই জঙ্গলগুলো কার। এরপরে বলেছে যদিও তার বাড়ি গ্রামে, তিনি আমাকে মানে তুষার আবৃত এমনভাবে যে যে গ্রামে উনি আছেন আমাকে দেখবেন না, এবং আমি যে এখানে থেমেছি টু ওয়াচ হিজ উডস, তার এই জঙ্গল দেখার জন্য, ফিল আপ উইথ স্নো। দেখো আমি জাস্ট আগে তোমাদেরকে আক্ষরিক অনুবাদটা দেখাচ্ছি, এরপর ভাবানুবাদ তোমাদেরকে শেখাবো এটা তারা কি বুঝিয়েছে, সামারিটা কি, কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করবা সব কিছু বুঝাবো, কোনো সমস্যা নেই। এরপর বলছে মাই লিটল হর্স, তো স্বাভাবিকভাবে এই যে তার ঘোড়া, সে তো ঘোড়ায় যাচ্ছে, আমার সে ছোট্ট যে ঘোড়া, মাস্ট থিঙ্ক অবশ্যই চিন্তা করতে করে, ইট কিউয়ার খুব আজব। কিরে ভাই কি আজব, মানে কবি বলছেন আমার যে ঘোড়া এটা কি করছে, চিন্তা করছে, মাস্ট থিঙ্ক অবশ্যই চিন্তা করছে, ইট কিউয়ার কিউর মানে হচ্ছে আশ্চর্য, অবাক হওয়া, আশ্চর্য অবাক হয়ে চিন্তা করছে। টু স্টপ এই যে এখানে থামা, উইদাউট এ ফার্ম হাউস, স্বাভাবিকভাবে কোন একটা খামার বাড়ির পাশে দাঁড়ালে বুঝতাম, স্বাভাবিকভাবে আমি বুঝতাম যে আমার খাবার মানে হচ্ছে ঘোড়ার জন্য খাবার বা একটু রেস্টের বিষয়ে বুঝাচ্ছে। তো এখানে বলেছে আরে ভাই মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক, আমার ছোট ঘোড়া অবশ্যই চিন্তা করছে, ইট কিউয়ার এটা খুবই আশ্চর্যজনক। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার,
যে আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, খামার বাড়ি নাই, এইখানে আমার স্যার বন্ধ করলো, স্টপ হইলো। দেখো আমি আক্ষরিক অনুবাদ পড়াচ্ছি, ভাবানুবাদ পড়াবো, খুব মজার একটা ইয়ে। এর বলেছে বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক, এই জঙ্গল এবং যেই তুষারাবৃত লেক বা হ্রদ, এটার আশেপাশে তো আমি কোনো ফার্ম হাউস দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এরপর বলেছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার মানে বুঝাচ্ছে যে এই বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন একটা সন্ধ্যা। সো এইখানে দ্বিতীয় স্ট্যান্ডা যে বিষয়টা বোঝানো হয়েছে যে আমার ঘোড়া আশ্চর্য হয়ে ভাবতেছে, কি ভাবতেছে, এর কোনো ফার্ম হাউস নাই, কিছু নাই, এখানে থামালো কেন? ঠিক আছে, এর বলেছে এইখানে বন জঙ্গলের এই আশেপাশে কোথাও নাই, এবং ডার্কেস্ট ইভিনিং মনে হচ্ছে কি এটা সবচেয়ে অন্ধকারচ্ছন্নময় একটা সন্ধ্যা। এরপর দেখো আমি আগে আক্ষরিক পড়াচ্ছি, হ্যাঁ, এগুলো অর্থগুলো তোমাদের দেওয়া আছে, নো প্রবলেম। ওকে, এরপরে বলেছে হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক। খেয়াল করে দেখো এখানে বলেছে সে মানে ঘোড়া, গিভস দেয় হিজ হার্নেস বেলস আ শেক, তার মানে দেখবা যে ঘোড়া যখন তুমি ঘোড়ায় উঠবা, ঘোড়া হচ্ছে তার যে ঝাঁকুনির ইয়ে থাকে, বেল থাকে, হ্যাঁ, সে এরকম কি করছে, এরকম ঝাঁকুনি দিচ্ছে। তার মানে এখানে বলেছে যে হি গিভস হিজ হার্নেস, সে তার গলার যে ঘন্টাটা সেটা কি করলো, এই শেক, শেক মানে হচ্ছে ঝাঁকুনি, সে ঝাঁকুনি দিল, সে কি ঝাঁকুনি দিল। টু আস্ক, প্রশ্ন করতে, ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, সো আমাদের কি কোনো ভুল হচ্ছে কি, ঘোড়া প্রশ্ন করলো আমাদের যে পয়েট। এরপরে বলেছে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। খেয়াল করে দেখো দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, এখানে খেয়াল করে দেখো কি বলেছে যে আমাদের কি কোনো ভুল হচ্ছে, ওকে কর্তা আমাদের কি কোনো ভুল হচ্ছে। সো এখানে বলছে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, শুধুমাত্র অন্য শব্দ ঝাড়ু, মানে এখানে আরও দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অফ ইজি ওয়াইন্ড, মানে এইখানে যে ঘোড়ার যে বেল আছে মানে গলার যে ঘন্টা রয়েছে, এই ঘন্টা ছাড়াও আরও দুইটা শব্দ পাচ্ছে, একটা হচ্ছে ওয়াইন্ড বাতাস, ইজি ওয়াইন্ড মানে সুমৃদু বাতাস, আর আরেকটা বলেছে ডাউনি ফ্লেক। আচ্ছা, ডাউনি ফ্লেক মানে হলো খেয়াল করে দেখো যে তুষারপাতের যে শব্দ, তুষার ভাঙ্গার যে শব্দ, এই জিনিসটা বোঝানো হয়েছে। মানে তিনটা শব্দ এখানে পাওয়া যাচ্ছে, একটা হলো এখানে হার্নেস বেলস, এই যে ঝাঁকুনির কারণে তার যে গলার ঘন্টা এটা বাজতেছে, আর দুইটা শব্দ পাওয়া যাচ্ছে, একটা হলো ওয়াইন্ড বাতাসের, আর একটা হচ্ছে ডাউনি ফ্লেক। এরপরে খেয়াল করে দেখো দ্য উডস আর লাভলি, এই জঙ্গলগুলো খুবই সুন্দর, ডার্ক অন্ধকারাচ্ছন্ন, এবং ডিপ গভীর অ্যান্ড ডিপ, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আই হ্যাভ প্রমিসেস আমার প্রতিশ্রুতি আছে, টু কিপ আমার প্রতিশ্রুতি রাখতে হবে, বা আমার প্রতিশ্রুতি আছে রাখার জন্য, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাস্ট এখান থেকে প্রশ্ন আসবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, যে অনেক দূর বাকি, বিফোর আই স্লিপ ঘুমানোর আগে। এটা দ্বারা কি বুঝাচ্ছে জানো, এটা দ্বারা বুঝাচ্ছে যে মৃত্যুর আগে, আই স্লিপ বলতে এখানে মৃত্যু বুঝাচ্ছে। আমাদের জীবনে অনেক রেসপন্সিবিলিটিজ আছে না, অনেক ডিউটিজ আছে না। দেখো একটা পুরুষ মানে ছেলে, ধরো তোমার বাবা, তোমরা তো এখনও কর্মজীবনে অনেকে যাও নাই, অনেকেই ম্যাক্সিমাম 98%ই যাও নাই, হয়তো তোমাদের মধ্যে 2-1% আছে যারা নিজে পরিশ্রম করে পড়াশোনা করে। সো তোমার বাবা যখন রেসপন্সিবিলিটি নিয়েছে তোমাদের ফ্যামিলির, দেখবা যে এই লোকের আর থামার কোনো অপশন নাই, কাজ করতেছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, আবার কাজ করতেছে। সো এখানে মাইলস টু গো বিফোর আই স্লিপ বলতে যে অনেক পথ এখনও বাকি, যে ঘুমানোর আগ পর্যন্ত, আমি ঘুমানোর আগে মাইলের পর মাইল যেতে হবে। সো এতক্ষণ আমি তোমাদেরকে আক্ষরিক অনুবাদ দেখিয়েছি, এখন আমি তোমাদেরকে একটু জাস্ট ভাবানুবাদটা বুঝাই। এই যে হার্নেস বেল, এই হার্নেস বেল দ্বারা কি বুঝাচ্ছে জানো, হার্নেস বেল দ্বারা বুঝাচ্ছে, লিখে রাখো, দ্য রিমাইন্ডার অফ দ্য ডিউটিজ অফ লাইফ। এই যে ঘোড়ার যে মানে ঘন্টাটা, এটা দ্বারা কি বুঝাচ্ছে, যে দ্য রিমাইন্ডার স্মরণ করানো, অফ দ্য ডিউটিজ অফ লাইফ আমাদের জীবনের যে কর্তব্য দায়িত্ব, এগুলো স্মরণ করানো। দেখো আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, আমরা কিন্তু জাস্ট ঘুমাবো খাবো এই জন্যই কিন্তু আমরা হচ্ছে বেঁচে থাকি না, আমাদের অনেক ডিউটিস রয়েছে, আমাদের অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে। তার মানে এটা একটা রিমাইন্ডার, এই যে ঘোড়া ঝাঁকুনি দিয়েছে। আমি যদি আরও সহজভাবে বলি, স্কুলের ঘন্টা যখন বাজে তখন তুমি কি ক্লাসে চলে যাও না, আবার যখন স্কুলের ঘন্টা শেষ হয়ে যায় তুমি হচ্ছে বাসায় যাও, তোমার রেসপন্সিবিলিটিস আছে সেখানে পড়াশোনা করা, বাবা মার সাথে থাকা। সো এখানে হার্নেস বেল দ্বারা বোঝাচ্ছে দ্য রিমাইন্ডার অফ ডিউটিস
অফ দ্য ডিউটিজ অফ লাইফ, এটা মনে রাখবা। হার্নেস বেল, প্রশ্ন আসতে পারে যে হার্নেস বেল দ্বারা কি বোঝাচ্ছে। আমি এখন তোমাদের ভাবানুবাদটা বুঝাচ্ছি। এরপর দেখো প্রমিসেস টু কিপ, এখানে যে বলেছে আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এটা দ্বারা কি বুঝিয়েছে যে রেসপন্সিবিলিটিজ অ্যান্ড অব্লিগেশন অফ লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, যে এই পৃথিবীতে আমার যে ধরাবাঁধা বাধ্যবাধকতা রয়েছে এবং আমার যে দায়িত্ব বা দায়িত্বশীলতা রয়েছে সেটা বুঝানো হচ্ছে প্রমিস দ্বারা। সো কবি এখানে এটা বুঝিয়েছে যে আই হ্যাভ প্রমিসেস টু কিপ, যে আমার রয়েছে কি রয়েছে, আমার প্রতিশ্রুতি রয়েছে, আমার রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে, আমার অব্লিগেশন রয়েছে। এরপর দেখো হর্স, এই হর্স দ্বারা মানে আগের যেই তোমাদের প্রথম লাইনে যে হর্স ছিল, লিটল হর্স, মাই লিটল হর্স বলছে না, মাই লিটল হর্স। সো এটা আক্ষরিক অনুবাদ, মানে আমরা যদি আক্ষরিক অনুবাদ করি তাহলে কি বোঝায়, মাই লিটল হর্স মানে হচ্ছে আমার ছোট ঘোড়া। বাট এই ভাবানুবাদটাকে লিটল হর্স দ্বারা কি বোঝাচ্ছে, এটাতে বুঝছে প্র্যাকটিক্যাল কনসার্ন অ্যান্ড রিমাইন্ডার অফ ডিউটিস, যে আমাদের যেই প্র্যাকটিক্যাল কনসার্ন, আমাদের বাস্তববাদী যে চিন্তা ভাবনা, এটা আমি বলবো যে আমাদের বিবেক, আমাদের বিবেক, এই হর্স দ্বারা বোঝাচ্ছে আমাদের বিবেককে। তাহলে এখানে বুঝিয়েছে প্র্যাকটিক্যাল কনসার্ন অথবা কনসাসনেস অ্যান্ড রিমাইন্ডার অফ ডিউটিস, যে আমাদের বিবেক এবং আমাদের ওই বিবেক অনুযায়ী আমাদের যে কর্তব্যগুলো আছে এটার একটা রিমাইন্ডার দেওয়া, এটা একটা ঘোষণা দেওয়া, এটার একটা আওয়াজ দেওয়া। এরপরে দেখো ডাউনি ফ্লেক, আমরা যে পেয়েছি যে ডাউনি ফ্লেক, এ দ্বারা কি বুঝিয়েছে সফট ফিচার্স লাইক স্নোফ্লেক্স, এই যে যে তুষারপাত, খুবই নরম নরম তুষারপাত। দেখবা যারা ইংরেজি মুভি দেখো অথবা কারো যদি আত্মীয় স্বজন বিদেশে থাকে, দেখবা যে এই বরফের উপর দিয়ে হাঁটতেছে, আর হাঁটার কারণে দেখবা যে পায়ের চাপগুলো মানে নরম নরম কারণে পায়ের চাপ দেখা যাচ্ছে। সো এই যে আমরা দেখি যে সফট অ্যান্ড ফিচার লাইক স্নোফ্লেক্স, এই যে তুষারপাত, এটা বুঝিয়েছে। তার মানে এই যে ভাঙ্গার, এই তুষারগুলোর যে ভাঙ্গাটির শব্দ, সেই শব্দটা, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওয়াইন্ড আর একটা হচ্ছে ডাউনি ফ্লেক, আর একটা শব্দ তো হচ্ছে বেল, তিনটা। এরপর দেখো মাইলস, দ্য জার্নি অফ হিউম্যান লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, যে মানব জীবনের বা আমরা যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এইখানে মাইলস দ্বারা বোঝাচ্ছে এটা একটা জার্নি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জার্নিটাকে মাইলস দ্বারা বোঝানো হয়েছে। কবি এখানে মাইলস বুঝিয়েছেন কি দ্বারা, এইখানে আমাদের জীবনের শুরুটা এবং শেষ দ্বারা তিনি মাইলসটা প্রকাশ করেছেন। সো এই কবিতাটা খুবই 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 আমাদের জীবনের সাথে রিলেটেবল, এবং এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তুমি দেখলেই বুঝতে পারবা। যেমন এখানে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্লিপ, এই স্লিপ দ্বারা কাকে বুঝিয়েছে। সো আমি তোমাদেরকে বুঝিয়েছি, যখন পড়িয়েছি তখন বুঝিয়েছি স্লিপ মানে হচ্ছে মৃত্যু, যে এটা এই যে ইন দ্য পোয়েম স্টপিং বাই উডস, মানে এই কবিতায় স্লিপ সিম্বলাইজেস অথবা স্লিপ মিনস, স্লিপ দ্বারা কি বোঝাচ্ছে, দ্য ফাইনাল স্লিপ অফ ম্যান হুইচ ইজ ডেথ, যে একজন মানুষের শেষ ঘুম। এই যে এখানে স্লিপ দ্বারা বোঝাচ্ছে একজন মানুষের শেষ ঘুম মানে হচ্ছে মৃত্যু, হুইচ ইজ ডেথ। তো দেখো তুমি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলবা, একটু খালি মুখস্থ করো যে স্লিপ সিম্বলাইজেস, যেটা হলো আমরা মৃত্যু বরণ করলে একবারে ঘুমিয়ে যাই, তার মানে এখানে সিম্বলাইজেস দ্য ফাইনাল স্লিপ অফ ম্যান হুইচ ইজ ডেথ, যে মানুষের মৃত্যুটাই এখানে স্লিপ হিসেবে বোঝানো হয়েছে। এরপর দেখো হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, বললাম না এইখান থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যে এই যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যে মৃত্যুর আগ পর্যন্ত আমার অনেক পথ হাঁটতে হবে, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জার্নিটা আমাদের লাইফে, হিউম্যান লাইফের যে জার্নিটা, সেটা বুঝিয়েছে। তাহলে দেখো দ্য পয়েট এম্পাসাইজেস দ্য নিড টু মুভ ফরওয়ার্ড ইন লাইফ, হি অ্যাকনলেজেস, তিনি স্বীকার করেন দ্যাট হিউম্যান বিংস হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটিস, যে একজন মানুষের অনেক কি রয়েছে, দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, টু পারফর্ম ইন দ্য জার্নি অফ লাইফ বিফোর ডেথ, যে মৃত্যুর আগ পর্যন্ত, এই মৃত্যুর আগ পর্যন্ত অনেক বড় জার্নিতে অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে। এরপরে আসো দেখো খুব সহজে তুমি এগুলো মনে রাখতে পারবে। 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলা আছে, ওয়াই কুড নট দ্য পয়েট এনজয় দ্য ন্যাচারাল বিউটি ইন দ্য উডস, যে এই জঙ্গলের যে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা তিনি কেন মানে উপভোগ করতে পারলেন না। তোমরা আক্ষরিক অনুবাদ যদি করো তাহলে কি ছিল, ওই বন জঙ্গলে তুষারপাত ছিল, এই জন্য তিনি করতে পারেন না। কিন্তু না, ভাবানুবাদটা কি ছিল, ভাবানুবাদটা ছিল যে চাইলেই তুমি সারাদিন এনজয় করতে পারবা না, তোমার অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, তোমার অনেক কর্তব্য রয়েছে, এই কর্তব্যগুলো তুমি কি করবা, শেষ করবা। সো এখানে কিন্তু শেষের দিকে এটাই বলেছে। সো বিকজ হি সাডেনলি রিমেম্বার্ড, তিনি হঠাৎ মনে করলেন যে দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ লাইং ahead অফ হিজ লাইফ, যে এখনও তার যে দায়িত্ব কর্তব্য সেটা এখনও কি পড়ে আছে, ঠিক আছে, তার সামনে পড়ে আছে। এরপরে দেখো হোয়াট ডিড দ্য পয়েট ডিসাইডেড টু ডু ইন দ্য এন্ড অফ দ্য পোয়েম স্টপিং, এই যে শেষের দিকে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন, তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন এটা, হি রিমেম্বার দ্যাট হি হ্যাজ এ লট অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ ইন লাইফ
সো হি ক্যান নট রেস্ট। অতএব তার রেস্ট বা উপভোগ করার কোনো মানে নাই, তার অনেক দায়িত্ব কর্তব্য আছে, তাই না? এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নোয়িং ইভিনিং রিমাইন্ড আস? এই কবিতা আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? এই কবিতাটা স্মরণ করিয়ে দেয় এইটা যে আমাদের হিউম্যান লাইফে অনেক ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে। জাস্ট কয়েকটা ওয়ার্ড মনে রাখো, এগুলো দিয়ে তোমাদের আনসার হয়। তো খেয়াল করে দেখো, এখানে বলেছে রিমাইন্ডস, মানে এই কবিতাটা রিমাইন্ড করে, স্মরণ করিয়ে দেয় অফ আওয়ার ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন দ্য ওয়ার্ল্ড। উই হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটিস ইন লাইফ, সো উই ক্যান নট রেস্ট। দেখো, ঘুরে ফিরে কয়েকটা মানে মেইন ওয়ার্ড যদি তুমি মনে রাখো, তাহলে কবিতা থেকে যে ধরনের প্রশ্ন আসো তুমি অ্যান্সার করতে পারবা। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য পয়েটস হর্স, এই দেখো পয়েটস হর্স, ওই যে আমরা বললাম না যে হর্স, ঘোড়া দ্বারা কি সিম্বলাইজ করা হয়েছে, কি বোঝানো হয়েছে? ঘোড়া দ্বারা আমরা জানি, ঘোড়া দ্বারা বোঝানো হয়েছে প্র্যাকটিক্যাল কনসার্নস অ্যান্ড রিমাইন্ডার অফ ডিউটিস, অথবা দ্য কনসাসনেস, মানে হচ্ছে বিবেক, বিবেকের কথা বলা আছে। এরপর দেখো ঘোড়া দিয়ে কি বোঝাচ্ছে। তারপরে আমরা যদি এখানে দেখি যে এখানে বলেছে হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য পোয়েম, যে এখানে চরিত্র কে কে। সো আমরা দেখেছি চরিত্র আছে এখানে পয়েট নাম্বার 1, পয়েট আছে, দ্য ওনার অফ দ্য উডস, ওই জঙ্গলের মালিক আছে, দ্য পয়েটস হর্স, তার মানে পয়েট আছে, পয়েটের ঘোড়া আছে, আর ওই যে জঙ্গলের মালিকের কথা বলা আছে। এরপর দেখো, হাউ আর দ্য উডস ইন দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। এই কবিতাটিতে আসলে উড মানে হচ্ছে বন, এই বনটা কেমন ছিল? এই যে হাউ আর দ্য উডস, এই জঙ্গলটা বা বনটা কেমন ছিল? তো আমরা দেখেছি এই বনটা ছিল লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, কবিতা লেখা আছে না, লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। তার মানে এই জঙ্গলটা ছিল কি, খুবই সুন্দর, ডার্ক অন্ধকারাচ্ছন্ন, এবং হচ্ছে কি ডিপ। এরপর দেখো, হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই প্রমিজেস টু কিপ। সো আমরা একটু আগে দেখেছি যে প্রমিজেস টু কিপ মানে হলো কি বলতো, যে এই প্রমিজেস টু কিপ মানে হচ্ছে অব্লিগেশন রয়েছে, রেসপন্সিবিলিটিস রয়েছে, কারণ রেসপন্সিবিলিটিস অ্যান্ড অব্লিগেশন অফ লাইফ ইন দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য হার্নেস বেল মিন। ওই হার্নেস বেল মিন, আমরা জানি হার্নেস বেল মানে হচ্ছে দ্য রিমাইন্ডার অফ দ্য ডিউটিজ অফ লাইফ, যে তোমার জীবন অনেক দায়িত্ব কর্তব্য আছে, এটাতে রিমাইন্ড করতেছে কি দ্বারা, এই বেল দ্বারা। এরপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ডাউনি ফ্লেক, এটা অলরেডি আমরা পড়ছি যে ডাউনি ফ্লেক মিনস সফট, তারপর হচ্ছে ফিচার লাইক স্নোফ্লেক্স, যে এটা বুঝায় মানে তুষার টুকরা দ্বারা পালকের ন্যায় মানে টুকরা টুকরা করার কথা বোঝানো হয়েছে, ছোট ছোট আকারে বোঝানো হয়েছে। এরপর দেখো, হোয়াট মাইট দ্য উডস রিপ্রেজেন্ট ইন, মানে এইখানে এই কবিতায় উডস দ্বারা, জঙ্গল দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা শান্তির প্রতীককে বোঝাচ্ছে, প্রলোভন, মানে আমাদের পৃথিবীতে অনেক প্রলোভন দেওয়ার মতো বা সময়কে অপচয় করার জন্য অনেক কিছু আছে, সেই টেম্পটেশন বা প্রলোভন থেকে আমাদেরকে কি করতে হবে, ডিউটিস বা রেসপন্সিবিলিটিসে ফোকাস করতে হবে, এটা বলেছে। আবার দেখো এখানে শান্তির কথা বলেছে, যে এত সুন্দর একটা জায়গা শান্তি, এটা শান্তিও আছে, আবার তোমাকে এখানে অনেক ডিউটিস রেসপন্সিবিলিটিস পালন করতে হবে, দুইটা জিনিসই বলা হয়েছে। এবার বলছে হোয়াট আর দ্য সাউন্ডস, যে কী কী সাউন্ড রয়েছে। একটা হচ্ছে দ্য হার্নেস বেল, এটা আমাদের দেখলাম। দ্য ওয়াইন্ড, বাতাস ছিল, বাতাসের যে শব্দ, ব্লোয়িং থ্রু দ্য ট্রিজ, অ্যান্ড দ্য ফলিং অফ দ্য স্নোফ্লেক্স, এই যে তুষারপাত পড়তেছে, এই পড়ার যে শব্দটা, এই শব্দটা বলা হয়েছে। তার মানে 3টা শব্দ এখানে বলা হয়েছে। ওকে, সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের আই স্কুলের পক্ষ থেকে আমরা ফ্রিতে তোমাদের এই কোর্সটা নিচ্ছি, এবং তোমরা যারা আমাদের ফ্রি এক্সাম বা ফ্রি ক্লাসগুলো করতে চাও, আই স্কুল পেজে তোমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবা, এবং এই ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা, তোমাদের বন্ধুদেরকে জানাবা। আশা করি তোমাদের কবিতার সব কিছু জিনিস আমি একবারে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবা, এবং এখান থেকে জাস্ট কয়েকটা ওয়ার্ড, যে তুমি যে কয়েকটা ওয়ার্ড মানে 10-12টা ওয়ার্ড তুমি মুখস্থ রাখবা, যে রেসপন্সিবিলিটিস, অব্লিগেশন, তারপর যে স্নোফ্লেকের যে সফট, ফিচার লাইক স্নোফ্লেক্স, এই কয়েকটা জিনিস আছে, এগুলো তোমরা একটু মনে রাখলে দেখবা যে ঘুরে ফিরে অ্যান্সার লিখতে গেলে এগুলোই আসে। সো এই হেডওয়ার্ডগুলো ভালোভাবে পড়বা। তোমাদের সবার প্রতি শুভকামনা, এবং আমাদের আই স্কুলের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবা। আমাদের ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, তোমাদের জন্য আমরা ম্যাথ, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, তোমাদের বায়োলজি, সব ক্লাস কিন্তু আয়োজন করতেছি একদম আমাদের পেজে। সো তোমরা হচ্ছে এই ক্লাসগুলো কেমনভাবে নিচ্ছ সেটা অবশ্যই জানাবে। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।